এবারে আমরা চলে আসছি যে আমাদের প্রোটিনের মধ্যে যে সবথেকে কোনটা মোস্ট অ্যাবান্ডেন্ট, যে কোন প্রোটিনটা সবচেয়ে বেশি পাওয়া যায় আমাদের এই যে বায়োমলিকুলগুলোর মধ্যে, যেটা বায়োলজিক্যাল অর্গানিজমদের মধ্যে দেখা যায়। তার মধ্যে দেখবে মোস্ট অ্যাবান্ডেন্ট প্রোটিন যদি অ্যানিমেলে আমরা ধরি, সেটা হচ্ছে কোলাজেন ফাইবারস। এই যে ফাইবারগুলো থাকে, আমাদের অনেকগুলো ফাইবার আছে, অ্যাক্টিন, মায়োসিন, এরকম ফাইবার থাকবে, কোলাজেন ফাইবার থাকবে। তার মধ্যে এই যে আমাদের এই যে বডিটা তৈরি হয়েছে, এই বডির মধ্যে ঠেসে ঠুসে সেল আছে। তাছাড়াও যে প্রোটিনের সেলটা দিয়ে সবচেয়ে বেশি ইউটিলাইজ হয় সেটা হচ্ছে কোলাজেন। বারবার মনে রাখো, এটা কিন্তু এমসিকিউ বা যে কোনো ধরনের কোশ্চেনের ক্ষেত্রে এটা আসবে, এটা মাথায় রেখো। তার জন্য আলাদা করে স্লাইডটা তৈরি করা হয়েছে। রিমেম্বার, কোলাজেন ফাইবার অ্যানিম্যাল সেলের ক্ষেত্রে, অ্যানিম্যাল ওয়ার্ল্ডের ক্ষেত্রে বেশি অ্যাভেলেবেল। আর যেটা মোস্ট ইম্পর্টেন্ট, এটা হচ্ছে অ্যাবান্ডেন্ট প্রোটিন ইন দ্য বায়োস্ফিয়ার। টোটাল বায়োস্ফিয়ার, আমাদের টোটাল বায়োস্ফিয়ার মানে তোমরা জানো যে ওশান লেভেলের নিচে 6 কিলোমিটার এবং অ্যাভাবে 7 কিলোমিটার, এই যে পুরো এরিয়াটা আছে এটাকে বায়োস্ফিয়ার বলা হয়। এই বায়োস্ফিয়ারে যে এনজাইমটা, যে প্রোটিন কন্টেন্ট এবং এনজাইম অ্যাট দ্য সেম টাইম এনজাইম, সেটার নাম হচ্ছে রুবিস্কো। মনে রাখবে রুবিস্কো পুরো নাম ভালো করে মনে রাখবে। আর ফর রাইবিউলোজ, আর ইউ রাইবিউলোজ, বিসফসফেট, বিআইএস মানে বিসফসফেট, কার্বক্সিলেজ, অক্সিজিনেজ। আমরা এনজাইমটা এই চ্যাপ্টারই পড়বো, কারণ এনজাইমের নেমিংটা খুব ইম্পর্টেন্ট। যে সব শেষে যদি এএসই লাগানো থাকে তবে সেটাকে এনজাইম বলে তোমরা মনে রাখবে। তাহলে অ্যানিম্যাল ওয়ার্ল্ডে কোলাজেন এবং সেই সঙ্গে আমাদের বায়োস্ফিয়ার মানে প্ল্যান্টের ক্ষেত্রে আমরা ফটোসিনথেসিস যখন পড়াবো তখন দেখবে যে ফটোসিনথেসিসের ডার্ক রিয়াকশনটা শুরুই হচ্ছে রুবিস্কো এনজাইমটার সাহায্যে। তাহলে ফটোসিনথেসিসের 1 সাইকেল অফ গ্লুকোজ তৈরি করতে গেলে রুবিস্কো বারবার লাগবে। তাহলে এই রুবিস্কো এনজাইমটা আমাদের ফুড দিয়ে তো বেঁচে আছে না, কার্বোহাইড্রেট নিয়ে বেঁচে আছে। যে কার্বোহাইড্রেটটার কথা আমরা বলেছিলাম, সেই কার্বোহাইড্রেট ম্যানুফ্যাকচার করে কে? প্ল্যান্ট তৈরি করে কার্বোহাইড্রেট। সেই কার্বোহাইড্রেটটা সবার আগে তৈরি হতে হবে। কার্বোহাইড্রেটের পরেই কিন্তু আলটিমেটলি সেটা প্রোটিনে কনভার্ট করবে, লিপিডে কনভার্ট করবে, আলটিমেটলি কনভার্সন হয়। কিন্তু সেই কার্বোহাইড্রেট তৈরি হতে গেলে সবার আগে দরকার হয় রুবিস্কো এনজাইম। তাই মনে রাখবে যে এই বায়োস্ফিয়ারের মধ্যে সবথেকে মেজর এনজাইম এবং অ্যাজ ওয়েল অ্যাজ মেজর প্রোটিন কন্টেন্ট, এর মধ্যে প্রোটিন কন্টেন্ট থাকে, তার নাম রুবিস্কো। রাইবিউলোজ, বিসফসফেট, কার্বক্সিলেজ, অক্সিজেনেজ। অনেক সময় এটা একটু এলোমেলো হয়ে যায় বলতে গেলে, তবে আস্তে আস্তে পড়তে পড়তে তোমাদের মনে হয়ে যাবে, দেখবে তোমরা মনে করতে পারবে। চলো আমরা এরপরে স্ট্রাকচারাল লেভেল অফ প্রোটিন। প্রোটিন, যে প্রোটিনের কথা বলেছিলাম, দ্য মোস্ট মানে ওয়াটারের পরেই যে সেকেন্ড ইম্পর্টেন্ট কম্পোনেন্ট অফ অল দ্য লিভিং অর্গানিজম, বিশেষ করে সেটা অ্যানিম্যাল ক্ষেত্রে বলতে পারি, ইভেন সামটাইমস আমাদের প্ল্যান্টের ক্ষেত্রে বলা যায়। তাহলে অ্যানিম্যালি ওয়ার্ল্ড সবচেয়ে বেশি প্রোটিনকে ক্যারি করে। প্ল্যান্টের ক্ষেত্রে সেটা অবশ্য একটু আলাদা, প্ল্যান্টের ক্ষেত্রে সেটা স্টার্চ রূপে। মনে রাখো একটা কথা বলে দিচ্ছি, অ্যানিম্যালের প্রোটিনটা গ্লাইকোজেন হিসেবে, কোলাজেনটা একটা ওয়ান কাইন্ড অফ গ্লাইকোজেন, ঠিক আছে? গ্লাইকোজেন হিসেবে আমরা আমাদের বডিতে প্রোটিন অ্যাবান্ডেন্টলি ইউজ হয় আমাদের বডিতে, যে মানে অ্যানিম্যাল অর্গানিজমে বলছি। আর সেটাই যদি প্ল্যান্টের কার্বোহাইড্রেট বলি, প্ল্যান্টের কার্বোহাইড্রেটের নাম হচ্ছে স্টার্চ ফর্মে। এটা কিন্তু একটা অন দ্য ওয়েতে বলে দিলাম। প্ল্যান্টের মধ্যে মোস্ট অ্যাবান্ডেন্ট কার্বোহাইড্রেট ইজ স্টার্চ, আর সেরকমই অ্যানিম্যাল ওয়ার্ল্ডের মোস্ট ইম্পর্টেন্ট যে কার্বোহাইড্রেট ইউজ হয় সেটা হচ্ছে স্টার্চ নয়, সেটা গ্লাইকোজেন রূপে। এই জায়গাটা একটা কার্বোহাইড্রেট রিলেটেড ইনফরমেশন দিয়ে দিলাম। এরপরে আসি আমরা প্রোটিনের মোস্ট ইম্পর্টেন্ট পার্টটাকে একটু কনসেপ্ট ওয়াইজ একটু বোঝাতে হবে। কনসেপ্ট ওয়াইজ না বললে এটাকে তোমরা বুঝবে না। ধরো কি হচ্ছে প্রাইমারি স্ট্রাকচার অফ প্রোটিন, সেকেন্ডারি স্ট্রাকচার, টার্সিয়ারি অ্যান্ড কোয়াটারনারি। অর্থাৎ প্রোটিনকে আমরা 3D নয়, তার থেকেও বেশি 4D মডেলে আমরা ক্যালকুলেট করতে শিখেছি। 4D ব্যাপারটা কি সেটাকে আমরা তোমাদের সামনে 1 by 1 এরপরে ডিসকাশন করে যাব। আমরা প্রাইমারি স্ট্রাকচার তাহলে কাকে বলবে 1 by 1 আমরা ডিসকাস করে যাচ্ছি। সেটা হচ্ছে প্রোটিনের ক্ষেত্রে। একটু প্রোটিনটার ক্ষেত্রে আবার প্রথম থেকে টেনে আনি। প্রোটিনের বেসিক ইউনিটের নাম কি বলো? বেসিক ইউনিট প্রোটিনের অ্যামাইনো অ্যাসিড। তো অনেকগুলো অ্যামাইনো অ্যাসিড জুড়ে গেলে কি তৈরি হবে? পলিপেপটাইডের একটা চেন হবে। পলিপেপটাইডের চেনের মধ্যে পেপটাইড চেনটা কি কিছুক্ষণ আগে আমরা দেখলাম, তার নাম CONH গ্রুপ। কি করে হয় সেটা? বন্ডের দুটো অ্যামাইনো অ্যাসিড পাশাপাশি চলে এলো। অ্যামাইনো অ্যাসিডের ফর্মুলা জানো, NH2 এবং COOH।
অর্থাৎ একটা COOH আর একটা NH2 দুটো যখন মিলে গেল তখন দুটোর মধ্যে একটা ওয়াটার মলিকুল বেরিয়ে গেল, শুকিয়ে গেল, ড্রাই হয়ে গেল, যেরকম আমি এনভেলপ দিয়ে বুঝিয়েছিলাম। বন্ড ফর্মেশন হয়ে গেল, পেপটাইড বন্ড CONH। এইবারে করে একটা যদি চেন হয়, এই আমরা তাই একটা সিঙ্গেল চেন আমরা আমরা এখানে দেখে নেব যে ওয়ান সিঙ্গেল চেন প্রাইমারি স্ট্রাকচার অফ প্রোটিন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মনে রাখবে প্রাইমারি স্ট্রাকচার, মনে রাখবো প্রাইমারি স্ট্রাকচার কিন্তু অ্যাকচুয়ালি সেটা যখন প্রোটিন সদ্য ম্যানুফ্যাকচার্ড হয়, মানে যখন প্রোটিন সিনথেসিস হয় সেই সময়। এই প্রোটিনটি কিন্তু ইউজেবল প্রোটিন নয়, এটা মাথায় বলে রাখবে। এই প্রাইমারি স্ট্রাকচার দিয়ে কোনো ইউজেবল, এটা বলে রাখলাম। এবার আমরা একটু ডেসক্রিপশনে আসি। এই যে দেখতে পাচ্ছ যে এই যে একটা অ্যামাইনো অ্যাসিডের চেন, ফুল চেন, এই যে ফুল চেনটা দেখতে পাচ্ছ। আমরা এটার মধ্যে একটু পেনটা দিয়ে দেখাবার চেষ্টা করি, তোমরা বুঝতে পারবে। আমরা এই যে এখানে দেখতে পাচ্ছি অ্যামাইনো অ্যাসিড একটা, এই যে আমরা বারবার বলেছিলাম ওই যে বাংলায় বলে না পুতির মালা, একটা মালার মতো দেখতে পাচ্ছ। প্রত্যেকটা যে ডটেড স্ট্রাকচার, এই যে ডট লাইক স্ট্রাকচারগুলো হচ্ছে সবকয়টা অ্যামাইনো অ্যাসিড। আর মাঝখানে যে ব্ল্যাক কালারের একটা থ্রেড মতো দেখা যাচ্ছে, এই যে ব্ল্যাক থ্রেড যেটা আছে সেটা হচ্ছে কোনটা বুঝতে পারছি, পেপটাইড বন্ড, CONH বন্ড। আর অ্যামাইনো অ্যাসিড তো নানা রকম হয়, আমরা এর আগেই গ্লাইসিন, সেরিন, ভ্যালিন এই সমস্ত অ্যামাইনো অ্যাসিডগুলোর কথা বলেছিলাম। গ্লুটামিক অ্যাসিড অনেক আছে, 20টা অ্যামাইনো অ্যাসিড আছে, একে একে আমরা জানবো সবকটার নাম। এবং যেহেতু যে প্রোটিনটা আমাদের হিউম্যান বডিতে অথবা যে কোনো অর্গানিজমের অ্যানিমেলের বডিতে আছে, দেখো তার পাশে COO, ওই যে জুইটার এফেক্টে আছে, এখানে COOH থাকার কথা, কিন্তু COOHটা এখানে গিয়ে জুড়ে গেছে কোথায়, এই যে NH3 হয়ে গেছে। এই এক্সট্রা হাইড্রোজেন H2 থাকার কথা, এক্সট্রা হাইড্রোজেনটা এসে গেছে ওই যে আমাদের ডিফারেন্ট পিএইচে, আমাদের ডিফারেন্ট স্ট্রাকচার এটা নির্ভর করে, সেখানেতে একটা H দিয়ে সেটা প্লাস এন্ড হয়ে গেছে, অর্থাৎ এটা একটা আয়নাইজ ফর্ম হয়ে গেছে। অর্থাৎ এই প্রোটিনটা রিঅ্যাক্ট করতে পারবে, বুঝতে পেরেছো? এটা একটা আমাদের মেটাবলিক অ্যাক্টিভিটির ইম্পর্টেন্ট প্রাইমারি স্ট্রাকচার অফ প্রোটিন, অর্থাৎ সিঙ্গল চেন, সিম্পল চেন, অনলি পেপটাইড বন্ড দিয়ে লটস অফ পেপটাইড। কিরকম? পেপটাইড বন্ড দিয়ে অ্যামাইনো অ্যাসিডগুলো জুড়ে যাবে। ইট ডেসক্রাইবস দ্য সিকোয়েন্স অফ অ্যামাইনো অ্যাসিডস। কিরকম হবে? দ্যাট ইজ দ্য পোটেনশিয়াল ইনফরমেশন অফ এ প্রোটিন, অর্থাৎ এটার মধ্যেই প্রোটিনের ইনফরমেশনটা থাকে। তোমরা এই স্ট্রাকচারটা জেনে নাও, তোমরা জিজ্ঞেস করতে পারো এই স্ট্রাকচারটা কি করে এলো। এই স্ট্রাকচারটা কিন্তু এটা তোমাদের আমি ফিউচারে যখন ক্লাস 12-এ উঠবে তখন পরিষ্কার বলে দেবো, কারণ এই প্রোটিনটা সিনথেসাইজড প্রোটিন। এই প্রোটিনটা তৈরি হয়েছে জিন, জিনের মধ্যে কোড থাকবে। কিভাবে কোড হবে? ওই যে অ্যাডিনিন, গুয়ানিন, থাইমিন, সাইটোসিন বা অ্যাডিনালিক অ্যাসিড, গুয়ানিলিক অ্যাসিড, ওইটাকে আমরা না বলে আমরা অ্যাডিনিন থাইমিনই বলে থাকি সাধারণত। ওটা দিয়ে নাইট্রোজেন বেস দিয়ে ওদের নামটা ডেকে থাকি বুঝতে সুবিধার জন্য। অ্যাডিনালিক অ্যাসিড, গুয়ানিলিক অ্যাসিড, এবং বলতে মুখের মধ্যে একটু প্রেশার আসে বলে আমরা শুধু নাইট্রোজেন বেস দিয়ে আমরা পুরো নিউক্লিওটাইডগুলো বলে থাকি। এটা আমাদের জেনারেল একটা কলোকিয়াল টার্মিনোলজি, এটাকে জানতে হয়, ঠিক আছে? সেখান থেকে গিয়ে আমরা সেন্ট্রাল ডগমা পড়াবো, যে ট্রান্সক্রিপশনের মাধ্যমে আর mRNA হয়, সেই mRNA থেকে তার কোড দেখে 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 এক একটা করে টিআরএনএ এই অ্যামাইনো অ্যাসিডগুলো নিয়ে আসে। পুরো পড়াবো, পুরো বলে দেবো, একদম দেখবে একেবারে ইজিয়েস্ট ওয়ে হয়ে যাবে। ক্লাস 12-এ এর থেকেও ভালো লাগবে। এখন যে পরিমাণ ভালো লাগছে পড়াশোনাগুলো যেগুলো এসেছে এখন, এর আগের বোরিং ক্লাসগুলো সেটা এখন কিন্তু একটু ইন্টারেস্টিং ক্লাস আসতে শুরু করেছে। আরও বেশি ইন্টারেস্ট থাকবে ক্লাস 12-এ, একদম একটার পর একটা যখন এই জিনিসগুলো তোমরা বেসিক নলেজ হয়ে যাবে, তারপরে যখন ওই নলেজগুলোকে নিয়ে দুটোকে অ্যামালগামেট করে দেবো তখন এক্সেলেন্ট মনে হবে। দেখবে এর থেকে ভালো বায়োলজি হতে পারে না, এটা তোমাদের মনে হবে। আমি আজকে থেকেই বলে দিলাম, মাথায় রেখো এটাকে। অর্থাৎ সেই ক্ষেত্রে এই যে সিম্পল প্রোটিনের চেনটা হয়ে গেছে, এটাই কিন্তু ডিরেক্টলি আমাদের জিন সরাসরি প্রোটিন সিনথেসিস করেছে। অর্থাৎ জানবে ওখানে রাইবোজোম, যেটা তোমাদের এর আগে দেখিয়েছিলাম যে রাইবোজোম কীভাবে করে যে এই ধরনের পলিপেপটাইড চেন তৈরি করে। এটাকে পলিপেপটাইড কেন, মোর দ্যান ওয়ান পেপটাইড, বা মেনলি আমরা পেপটাইডকে পলিপেপটাইড কিভাবে বলি তারও একটা সূত্র আছে, মনে দেবে। মানে 1 থেকে 9 পর্যন্ত যদি পেপটাইডগুলো তার একটা নাম হয়, মনোপেপটাইড, ডাইপেপটাইড, ট্রাই, টেট্রা, পেন্টা, হেপ্টা, হেক্সা, হেপ্টা, অক্টা, ননা, এই ননা পেপটাইড মানে 9টা পেপটাইড বন্ড আছে, বা ডেকা পেপটাইড বা 10টা পেপটাইড বন্ড আছে। তারপরেই যদি আরও বেশি, এখানে অনেক বেশি পেপটাইড বন্ড দেখতে পাচ্ছ, অনেকগুলো, তাহলে এটাকে আমরা ইজিলি পলিপেপটাইড, পলি মিনস মোর দ্যান 10, এটাকে আমরা পলিপেপটাইড বলে থাকি, ঠিক আছে? তো সেই পলিপেপটাইড চেন এভাবে তৈরি হয়ে যায়। মোস্ট সিম্পলেস্ট স্ট্রাকচার, এটা জাস্ট একটা রাইবোজোম এটাকে ম্যানুফ্যাকচার করে ছেড়ে দেয়। এটা কিন্তু ইউজেবল প্রোটিন নয়।
দ্য লেফট এন্ড, দ্য ফার্স্ট অ্যামাইনো অ্যাসিড, এন টার্মিনাল এন্ড বলা হয় এটাকে, যেহেতু এখানে একটা নাইট্রোজেন বেস আছে, এন টার্মিনাল এন্ড। আর একদম তার অপোজিটে সবসময় থাকবে সি টার্মিনাল, বিকজ এখানে লিডিং যে মলিকুল তার নাম কার্বন। রাইট এন্ড আমরা এখানে দেখতে পাচ্ছি যে সেটা হচ্ছে লাস্ট অ্যামাইনো অ্যাসিড, যেটাকে সি টার্মিনাল এন্ড বলা হয়। এটা উল্টেও যেতে পারে, উল্টেও দেখানো যেতে পারে, এমন কোনো ব্যাপার নেই। রাইট বা লেফট, আমরা এখানে দেখা যাচ্ছে রাইট লেফটে, রাইট পার্টে আমরা বলতে পারি সি, এটা আমার রাইট পার্ট, এটা রাইট পার্ট, আর দ্যাট ইজ দ্য লেফট পার্ট। লেফট পার্টে রয়ে গেছে আমাদের এন, নাইট্রোজেন। সো নাইট্রোজেন এই দুটো টার্মিনাল দিয়ে, বাস এই দুটো টার্মিনালই থাকবে, মনে রাখবে, প্রাইমারি স্ট্রাকচার। অ্যান্ড সিঙ্গল একটা চেইনে থাকবে আমাদের পলিপেপটাইড চেইনগুলো। নাও এবারে আমরা সেকেন্ডারি স্ট্রাকচার, কি করে সেকেন্ডারি স্ট্রাকচার হয় মনে রাখবে, এরা কিন্তু পেপটাইড বন্ডে জুড়ে, কিন্তু বন্ডগুলো খেয়াল রাখবে। এই যখন আমি সেকেন্ডারি স্ট্রাকচারে আসবো তখনই দেখো বন্ডটা চেঞ্জ হয়ে যাবে। আমরা এখানে একটা অদ্ভুত জিনিস বুঝতে পারবো। কিরকম বুঝতে পারবো? এই যে বন্ডগুলো আছে এটার সঙ্গে যখন ধরো একটা সুতো আছে, সেই সুতোটাকে তুমি একটু লম্বা করে ধরে রেখেছো, এবার প্রত্যেকটা সুতোর মধ্যে যখন আলাদা আলাদা প্রত্যেকটা পেপটাইড বন্ড কানেকশন করবে হাইড্রোজেন বন্ড দিয়ে, মনে রাখবে এখানে কিন্তু হাইড্রোজেন বন্ড সেকেন্ডারি স্ট্রাকচারে মোস্ট ইম্পর্টেন্ট রোল প্লে করে যে হাইড্রোজেন বন্ড। এই যে ডটেড লাইক স্ট্রাকচারগুলো দেখছো, দিজ আর ডটেড স্ট্রাকচারস, এই যে ডট স্ট্রাকচারগুলো অল আর হাইড্রোজেন বন্ড। এই হাইড্রোজেন বন্ড যেটাকে যত বেশি করে খিচে টেনে ধরবে সুতোটাকে নিজেরা, এটা তো নিজেদের টান খাবে, তত থেকে একটা বেঁকে যাবে, একটা আগেরটা যেমন সিম্পল স্ট্রাকচার ছিল, এদের নিজেদের মধ্যে একটা টান খাবে। কোথায় কোথায় টান খাবে? এই যে এই পেপটাইড বন্ড, দেখো এই যে পেপটাইড বন্ড এখানে আছে, এই পেপটাইড বন্ডের সঙ্গে এখানের একটা পেপটাইড বন্ড, এই দুটো পেপটাইড বন্ডে দেখো ক্লোজার হয়ে গেছে, পেপটাইড বন্ডগুলো ক্লোজ হয়ে যাচ্ছে, অর্থাৎ এখানে বন্ডগুলো কি হাইড্রোজেন বন্ড, এটা খেয়াল রাখবে। আর প্রোটিন থ্রেড ইজ ফোল্ডেড, এবার ফোল্ডেড হয়ে গেল, ফোল্ডেড ইন দ্য ফর্ম অফ দি হেলিক্স। হেলিক্স মানে পেঁচানো, বেঁকে যায়। ডিএনএ কে আমরা ডাবল হেলিক্স বলে থাকি, ডিএনএ এরকম ভাবে পলিপেপটাইডের হেলিকাল চেঞ্জ থাকে। অনলি রাইট হ্যান্ডেড হেলিক্স, এটা ডান দিকে ঘুরবে, ঠিক আছে, এটা ডান দিকে ঘুরবে, ঘড়ির কাঁটার দিকে ঘুরবে। এক্সাম্পল কেরাটিন, দেন ফিব্রোইন, সিল্ক ফাইবার, যেটাকে ফাইবার থেকে ফিব্রোইন প্রোটিন বলা হয়। এই প্রোটিন কিন্তু সেকেন্ডারি স্ট্রাকচার। তাহলে সেকেন্ডারি স্ট্রাকচার থেকে মিনিমাম একটা স্ট্রাকচার, ইউজেবল স্ট্রাকচার তৈরি হয়ে গেল। অর্থাৎ এক্ষেত্রে বন্ড খুব ইম্পর্টেন্ট। কি বন্ড? প্রথমেরটা ছিল সিম্পল স্ট্রাকচারে, প্রাইমারি স্ট্রাকচারে মোস্টলি অনলি থাকবে একটাই বন্ড, তার নাম কি হবে? পেপটাইড বন্ড। যখন সেকেন্ডারি স্ট্রাকচার হবে তখন দুটোর মধ্যে যে ক্লোজ করবে, অর্থাৎ পেপটাইড বন্ডগুলো নিজেদের মধ্যে একটা অ্যাট্রাকশন ফিল করবে, সেই অ্যাট্রাকশন ফিল করবে হাইড্রোজেন বন্ড দিয়ে। যে এখানে তুমি ফোল্ডেড স্ট্রাকচার দেখছো না, এই যে প্লেটেড স্ট্রাকচার, দুরকম, আলফা হেলিক্স আর একটা হচ্ছে প্লেটেড স্ট্রাকচার। এই যে প্লেটগুলো তৈরি হয়েছে, তোমরা প্লেটগুলো দেখতে পাচ্ছ, এই যে প্লেটের মতো দেখতে, এই প্লেটগুলো কিন্তু হাইড্রোজেন বন্ড। প্রত্যেকটা প্লেট হাইড্রোজেন বন্ড, যতই হাইড্রোজেন বন্ড আসবে তত বেশি এরা আসবে। ধরো একটা কাগজ নিলে, একটা কাগজ সিম্পল কাগজের টুকরো, তাকে তুমি জাস্ট ফোল্ড করেছো, ফোল্ড করলে যে এই যে ফোল্ড হয়েছে একটা, এবং ফোল্ড হয়েছে বলে কাগজটা ছোটও হয়ে যাবে একটু, এবং একটা ফোল্ডকে অ্যাট্রাক্ট করছে বলে সেটা তবে ফোল্ড আকারে এসছে। যদি তুমি অ্যাট্রাক্ট না করতো তাহলে সিম্পল পেপার ছিল, একটা প্লেন পেপার, এবার প্লেন পেপারটাকে ফোল্ড করে দিয়েছো একটা যাতে জিগজ্যাগ ওয়েতে। তো কেন ওই জিগজ্যাগ ওয়েতে যে ফোল্ডগুলো, তাদের মধ্যে তো একটা ক্লোজার একটা কানেকশন লাগবে। দ্যাট কানেকশন ইজ ক্রিয়েটেড বাই হাইড্রোজেন বন্ড। এখানে কিন্তু সেকেন্ডারি স্ট্রাকচারে হাইড্রোজেন বন্ড প্লেজ ভেরি ইম্পর্টেন্ট রোল, এটা তোমাদের বলে দিলাম। এরপর আমরা টারশিয়ারি স্ট্রাকচারে আসবো। স্ট্রাকচারে দেখো সেকেন্ডারি স্ট্রাকচার হয়ে গেছে, হাইড্রোজেন বন্ড হয়েছে। নাও যখন ওই যে সেকেন্ডারি যে ভাঁজ করা কাগজটা এগেইন আরো যখন কানেকশনটা বেশি হবে, সেক্ষেত্রে বন্ডটা চেঞ্জ হয়ে যাবে, সেখানে হয়ে যাবে ডাইসালফাইড বন্ড, অর্থাৎ সালফাইড বন্ড। ডাইসালফাইড বন্ড কিরকম দেখতে হবে? এখানে একটা বন্ড থাকবে এস, এবং এখানে একটা বন্ড থাকবে এস, এরকম এস দিয়ে দুটো আবার বন্ড দিয়ে তারা যুক্ত হয়ে যাবে। ডাইসালফাইড বন্ড দিয়ে যখন এগেইন সেটাকে আরো কুকড়ে, অর্থাৎ একটা পেপারের টুকরোকে তুমি একদম এলোমেলো করে ফেলে একটা বল মতো তৈরি করেছো, একটা চেপে দিয়েছো, একটা বল, কাগজের টুকরোর বল হয়ে গেছে অনেকটা। এবার 3D স্ট্রাকচার কিন্তু চলে এসছে, এতক্ষণ 2D ছিল, 3D এসে গেছে। এই 3D স্ট্রাকচারটা দিয়েছে ডাইসালফাইড বন্ড। লং প্রোটিন চেইন ইজ অলসো
folded long protein chain is a secondary structure, আমরা এটাকে long protein চেনটাকে আমরা secondary structure বলতে পারি। they again folded upon itself like a hollow woolen ball, ওই যে আমি হলো উলেন বলও বলতে পারি, গোল একটা 3D স্ট্রাকচার নিচে, বা কাগজের টুকরোটাকে যে মন্ড করেছো তুমি একসঙ্গে পুরো গুটিয়ে ফেলেছো, কেন তার মধ্যে প্রচুর পরিমাণে বন্ড ক্রিয়েট হয়েছে। প্রথমে তো পেপটাইড বন্ড ছিলই, তারপরে হাইড্রোজেন বল দিয়ে একটু কাছাকাছি এসছে, তারপরে আরো বেশি ফোল্ড করতে গেলে তখন থেকে ডাইসালফাইড বন্ডে জুড়তে হবে। gives it 3D view, 3D structure of protein. It is necessary for many biological activities of protein, that is myoglobin. মায়ো মিনস আমাদের বডির মাসেল সেল তৈরি করবে, গ্লোবিন মানে গ্লোবুলার প্রোটিন, যে গ্লোবের মতো উলেল বল মতো বলেছি। আবার তার সঙ্গে যে কাগজের মন্ডটা বললাম 3D স্ট্রাকচার দেবে, এবং কখনো কখনো এদেরকে জুড়ে দেবার জন্য হিম গ্রুপ, হিম বলে একটা আয়রনের একটা গ্রুপ আছে যেটা তাদেরকে কাছাকাছি টেনে নিয়ে আসবে, তাদেরকে আমরা হিম গ্রুপের টারশিয়ারি স্ট্রাকচার বলে দেব। টারশিয়ারি স্ট্রাকচার এখনো কিন্তু এই প্রোটিনটা পুরোপুরি ইউজেবল হয়নি। এই প্রোটিনকে আরো বেশি ইউজেবল করতে গেলে চ্যাপেরন বলে একটা মলিকুল আছে আমাদের বডিতে, তার ভিতরে গিয়ে তাকে আরো কতগুলো স্ট্রাকচার করতে হবে, এবং তার সঙ্গে বিভিন্ন এলাকার যে প্রোটিনগুলো টারশিয়ারি স্ট্রাকচার, টারশিয়ারি কিন্তু টারশিয়ারি 1, টারশিয়ারি 2, টারশিয়ারি 3, টারশিয়ারি 4, এরকমভাবে অনেকগুলো টারশিয়ারি স্ট্রাকচার একসঙ্গে এসে গেলে তৈরি করে দেবে 4D স্ট্রাকচার অর কোয়াটারনারি স্ট্রাকচার, যার 4টে মেনলি রূপ থাকবে। এই যে দেখতে পাচ্ছ কোয়াটারনারি স্ট্রাকচারের একটা রূপ কিরকম, এখানে আলফা চেইন দেখো বিভিন্ন জায়গা থেকে, শুধু উপরের পোর্শন যেটা ছিল কতটুক ছিল, এই যে উপরের এই পোর্শনটা ছিল টারশিয়ারি স্ট্রাকচার, দ্যাট ইজ অলসো টারশিয়ারি স্ট্রাকচার, বিটা বিটা দুটো বিটা এবং দুটো আলফা চেইন এবং এদের মাঝখানে এই যে রেড কালারের মার্কগুলো দেখছো এগুলো হিম গ্রুপ, এগুলো এই যে হিম গ্রুপ এদের এই যে টারশিয়ারি স্ট্রাকচারকে অ্যাড করতে সাহায্য করেছে, এবং এই হিম গ্রুপ আলটিমেটলি আমাদের হিমোগ্লোবিন স্ট্রাকচার দিয়ে থাকে। হিমগ্লোবিন এটা গ্লোবুলার স্ট্রাকচার হয়ে গেছে, হিম অ্যান্ড প্রোটিনের টারশিয়ারি স্ট্রাকচার সবগুলো মিলে তৈরি করবে কোয়াটারনারি স্ট্রাকচার। সাম প্রোটিন আর অ্যাসেম্বলি, some protein structure and are an assembly of more than one polypeptide tertiary structure, that is hemoglobin has 4 subunit, 2 alpha subunit and 2 beta subunit। ঠিক আছে, এবারে তোমাদের সামনে আসছি যে যতগুলো স্ট্রাকচার দেখালাম প্রত্যেকটা স্ট্রাকচারকে আমি এখন কনসলিডেট ওয়েতে অর্থাৎ একসঙ্গে তোমাদের সামনে নিয়ে এসেছি, যাতে করে যে প্রোটিন কি করে কার্যকরী প্রোটিন বা অ্যাক্টিভ প্রোটিন তৈরি হয়। তাহলে এই কথাটাকে আমরা যদি সাম আপ করি, আজকে যে স্লাইডটা তোমরা দেখতে পাচ্ছ এখানে যতগুলো কথা এতক্ষণ বললাম সেগুলো প্রত্যেকটার একটা কনসলিডেট রূপ তোমাদের সামনে নিয়ে এসেছি। দেখো সবার প্রথমে আমরা যে একদম উপরের ছবিটা দেখতে পাচ্ছি, উপরের ছবিটার দিকে তাকাও, উপরের ছবিটার দিকে তাকালেই দেখতে পাবে এখানে অনেকগুলো পার্ট রয়েছে। কিরকম, সেগুলো হচ্ছে প্রাইমারি, সেকেন্ডারি, টারশিয়ারি, প্রত্যেকটা স্ট্রাকচারকে তোমাদের সামনে আমি দিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে। দেখো এই স্ট্রাকচারগুলো কিরকম আসছে, একটা হচ্ছে অ্যামাইনো অ্যাসিড, যেখানে অ্যামাইনো এন্ড এবং কার্বক্সিল এন্ড নিয়ে একদম সিম্পল একটা স্ট্রাকচার তোমাদের সামনে দেখানো হয়েছে একদম ওপর থেকে শুরু করে। তারপরে দেখো সেকেন্ডারি স্ট্রাকচার তোমাদের সামনে চলে এসছে, এই যে প্রাইমারি স্ট্রাকচার কোনটা, এইটা হচ্ছে প্রাইমারি স্ট্রাকচার, এখানে চলে এসছে সেকেন্ডারি স্ট্রাকচার। লক্ষ্য করে দেখো গোটা বিষয়টাকে কিন্তু আমি রিপিট করে বলছি এই কারণে যাতে করে তোমাদের বুঝতে অসুবিধা না হয়। অ্যামাইনো এন্ড মানে এখানে অবশ্যই নাইট্রোজেন এবং হাইড্রোজেন এদের একটা স্ট্রাকচার থাকবে, বলেছিলাম 3টে হাইড্রোজেন থাকবে, নাইট্রোজেন থাকবে, এখানে কার্বক্সিল গ্রুপে সিও এন্ড এবং জুইটার এফেক্টের যে আয়নাইজেশনটা পড়েছ সেটা বুঝতে পারবে, এখানে আছে কার্বক্সিল এন্ড। এই দুটো এন্ড দিয়ে যেটা তৈরি হয়েছে তার নাম প্রাইমারি স্ট্রাকচার। এই যে দেখো আমার সামনে একটা এই যে সিম্পল একটা কাগজের টুকরো দিয়ে তোমাদের বোঝাবার চেষ্টা করছি, এই যে পেপারটা দেখছো এই পেপারের মধ্যে পুরো অ্যামাইনো অ্যাসিড কতগুলো লেগে আছে, যে রাউন্ডগুলো দেখছো এই যে রাউন্ডগুলো আছে সেগুলো প্রত্যেকটা অ্যামাইনো অ্যাসিড মাঝখানে জুড়ে আছে পেপটাইড বন্ড দিয়ে। পেপটাইড বন্ড ভালো করে লক্ষ্য করবে, ইটস এ পেপটাইড বন্ড। এবার এই পেপটাইড বন্ডকে যখন আমরা সেকেন্ডারি স্ট্রাকচারে যাবে সেখানে আমরা আলফা হেলিক্স বা আমরা কতগুলো ফোল্ড দেখতে পাবো। ফোল্ডগুলো কিরকম হবে, এই দেখো ঠিক এখানে যদি আমরা ফোল্ড কতগুলো দিয়ে দিই এবং এইরকম ফোল্ড যদি আমরা দিয়ে দিই তাহলে এটার একটা বিটা প্লেটেড স্ট্রাকচার আমাদের সামনে চলে আসবে। যদিও অ্যামাইনো অ্যাসিডগুলো ঠিকঠাকভাবে হয়তো
ফোল্ডের মধ্যে আসছে না, কিন্তু ব্যাপারটাকে বোঝার চেষ্টা করো। দিজ আর ওয়ান কাইন্ড অফ ফোল্ডস। এই যে যখন এই যে ফোল্ডগুলো হলো, ফোল্ডগুলো হওয়ার জন্য এগুলোকে কাছে আসতে হচ্ছে। দিস ফোল্ডস অ্যাকচুয়ালি যে দেখাচ্ছি তোমরা দেখে নাও, এই যে ফোল্ডগুলো হয়েছে, এই যে ফোল্ডটা কেন হলো, ছোট হয়ে এলো, কারণ এগুলোর মধ্যে এই যে মাঝখানের মধ্যে একটা হাইড্রোজেন বন্ডের অ্যাকশন এসছে। হাইড্রোজেন বন্ডগুলোকে এগুলোকে কাছে কাছে নিয়ে আসছে, এরকম একটা ফোল্ড তৈরি হবে। দেখেছো ওখানেও কিরকম ফোল্ড তৈরি হচ্ছে, আমি যদি এভাবে দেখাই বুঝতে পারবে, এখানে যেরকম ছবিটা দেখানো আছে। কিন্তু এই ফোল্ডগুলো হলো কি করে? এই যে দুটো ফোল্ডের মধ্যে কি হাইড্রোজেন বন্ড এসে কাজ করলো। হাইড্রোজেন বন্ড কিন্তু কম্পারেটিভলি একটু উইক হয়, উইক হলেও এগুলো আলটিমেটলি এইভাবে করে একটা ফোল্ডেড স্ট্রাকচার তৈরি করে দিল। দিস ইজ অ্যাকচুয়ালি সেকেন্ডারি স্ট্রাকচার। সোজা হলে প্রাইমারি, কিন্তু যে ফোল্ড হয়ে গেল, ফোল্ড মানে এদের মধ্যে একটা আকর্ষণ আসছে, এদের মধ্যে একটা অ্যাট্রাকশন টাইপের আসছে, ইটস এ সেকেন্ডারি স্ট্রাকচার। তোমরা হাইড্রোজেন বন্ডগুলোকে দেখতে পাচ্ছ, হাইড্রোজেন বন্ডগুলো এখানে এই যে প্রত্যেকটা, এর আগেও দেখিয়েছি, আবারও দেখে নাও হাইড্রোজেন বন্ডগুলো। হাইড্রোজেন বন্ডস বিটুইন অ্যামাইনো অ্যাসিড অ্যাট ডিফারেন্ট লোকেশন ইন পলিপেপটাইড চেন। লোকেশনগুলো বিভিন্ন জায়গায়, যেখানে যেখানে হাইড্রোজেন বন্ড কনসেন্ট্রেট বেশি হবে সেখানে সেটা বেশি করে, এখানে তো হাইড্রোজেন বন্ড বেশি আছে, এখানে এগুলো কাছে চলে এসছে, আর এটা একটু দূরে আছে, তার মানে হাইড্রোজেন বন্ড ফর্মটা এখনো ভালো করে হয়নি। এভাবে যত হাইড্রোজেন বন্ড বেটার হবে তত সেটা ফোল্ডেড স্ট্রাকচার হবে, সেকেন্ডারি। এই সেকেন্ডারি থেকে সাম ইউজেবিলিটি রয়ে গেছে প্রোটিনের, এখনো কিন্তু রিয়েলি ইউজেবিলিটি আসে না প্রোটিনের, কারণ বন্ড স্ট্রাকচার। এবার দেখতে পাচ্ছ দুটো জায়গায় বিটা, এই যে প্লেটগুলো আমাদের সামনে চলে এসছে কোথায়, এই যে প্লেটগুলো দেখছো, আমি এর আগে দেখিয়ে দিয়েছি। দিস প্লেটস আর ডিউ টু দ্য অ্যাট্রাকশন অফ হাইড্রোজেন বন্ড। হাইড্রোজেন বন্ডগুলো পরপর লেগে আছে, এটা প্লেটেড শেপ নিয়েছে, আমাদের যেরকম মেয়েদের স্কার্টে ফোল্ড হয় সেরকম ফোল্ডের মধ্যেই করেছে। এরপরে চলে আসছি সিতে, টারশিয়ারি স্ট্রাকচার। এখানে হিম গ্রুপটা কিন্তু আলাদা গ্রুপ, সেখানে ওই প্রস্থেটিক গ্রুপ, কোএনজাইম, অ্যাপোএনজাইম সেগুলো পরে বলবো। মূলত আগে আছে আমাদের হিম গ্রুপটা নয়, মেনলি এই যে সেকেন্ডারি স্ট্রাকচারের মধ্যে যখন এগেইন তার মধ্যে আমাদের ডাইসালফাইড বন্ড এসে লেগে যায়, অর্থাৎ এটাকে আমরা একটা ফোল্ডেড স্ট্রাকচার দিয়ে দেবো। এই দেখো এটাকে যদি আমরা এরকম দিয়ে এবার আরো কাছে আসছি এবং এই সেকেন্ডারি স্ট্রাকচারগুলোকে এসে একটা ফোল্ড মতো, বল মতো করে দেওয়া হয়েছে। দেখো এরকম ভাবে একটা বল, ইটস এ বল লাইক স্ট্রাকচার পুরো। এটা কোথা দিয়ে বন্ড হয়েছে কেউ আমরা বুঝতে পারছি না, বাট এই বলটারও একটা, এই এক্সট্রাকশনেরও কিন্তু একটা সিস্টেম আছে। এটাকে এই যে গোল গ্লোবের মতো তৈরি করে দেখো, গ্লোবিউলার প্রোটিন। তাহলে এটা হয়ে গেল আমার টারশিয়ারি স্ট্রাকচার, এটাই একমাত্র 3D স্ট্রাকচার আসে। বিটা পলিপেপটাইড চেন আমরা বলবো। তার মধ্যে আমরা এখানে হিমোগ্লোবিনের একটা ফরমেশন দেখাচ্ছি। হিমোগ্লোবিন তো একটা স্ট্রাকচার, হিমোগ্লোবিনের মধ্যে হিম গ্রুপ থাকবে যেটা আয়রন কন্টেনিং, আর একটা গ্লোবিন প্রোটিন। দোস্তো দিস ইজ দ্য গ্লোবিন প্রোটিন। এবং এইটাকে জুড়ে রাখবার জন্য এখানে যে একটা স্টেপলার লাগিয়ে দাও, এখানে একটা স্টেপলার লাগিয়ে দাও, স্টেপলার লাগিয়ে এটাকে ছেড়ে দাও, দেখবে এটাকে খুলবে না। তাহলে ওই স্টেপলারটা লাগানোর কাজ কে করবে? যে হিম গ্রুপ কাজটা করবে। হিম গ্রুপ ওই স্টেপলের কাজটা করছে একসঙ্গে গিয়ে। এই যে আমি যে আমার হাতটা দিয়ে চেপে রেখেছি যাতে করে বলটা একদম শেপে থাকে। তো এইরকম শেপ যদি আরো একটা আমার কাছে আসে, এরকম একটা, দুটো, এর তিনটে, চারটে, এবং মনে রাখবে আমাদের যে ক্রোমোজোম আছে, ক্রোমোজোমের বিভিন্ন জায়গায় যে ডিএনএ গুলো আছে, সেই ডিএনএ এইভাবে তাদের কাছে সিগন্যাল দিয়ে দেয়। এইভাবে বিভিন্ন পোর্শন থেকে এই সিগন্যালগুলো একসঙ্গে এসে এই যে পাশে দেখতে পাচ্ছ যে ডি স্ট্রাকচারটা, দ্যাট ইজ দ্য কোয়াটারনারি স্ট্রাকচার। অর্থাৎ এর মধ্যে এই যে বিটা পলিপেপটাইড আছে, আরেকটা বিটা, দুটো বিটা পলিপেপটাইড, এখানে আছে দুটো আলফা চেইন। এই প্রত্যেকটা চেইন কিন্তু ওইভাবে দেখো ওই যে স্টেপল করার মতো হিম গ্রুপ দিয়ে স্টেপল করা আছে, এবং বিভিন্ন জায়গা থেকে সিগন্যাল পেয়ে, একটা কোনো নির্দিষ্ট জায়গা থেকে ওরা সিগন্যাল পায় না। ক্লাস 12-এ উঠে ভালো করে বুঝতে পারবে, কারণ জিনের বিভিন্ন ধরনের লোকাস আছে। কারণ ক্রোমোজোম কোটা আমাদের জানো 23 পেয়ার্স আর আছে, এবং বিভিন্ন অংশ থেকে বিভিন্ন সিগন্যাল এসে হিমোগ্লোবিন তৈরি হয়। হিমোগ্লোবিন কিন্তু কোনো একটা জায়গার সিগন্যাল দিয়ে তৈরি হয় না। তাহলে একটা জায়গার সিগন্যাল দিয়ে একটা প্রথমে টারশিয়ারি স্ট্রাকচার হয়েছে, তারপরে সেটার মধ্যে আরেকটা স্ট্রাকচার, আরেকটা টারশিয়ারি, আরেকটা, তখন যে নিউ ফর্ম অফ গ্লোবিন প্রোটিন। এই যে মাঝখানে দেখতে পাচ্ছ এটাও একটা পুরো রাউন্ড করে যদি দেখানো যায়, ইটস অ্যানাদার গ্লোবিন প্রোটিন। এটা রিয়েলি ইউজেবল প্রোটিন। দিস ইউজেবল প্রোটিন অ্যাকচুয়ালি ইট ইজ এ স্ট্রাকচার অফ হিমোগ্লোবিন। হিমোগ্লোবিন মানে আমাদের ব্লাডে থাকে যে পিগমেন্ট, সেই হিমোগ্লোবিন যেটা অক্সিজেন ক্যারি করে, কার্বন ডাইঅক্সাইড ক্যারি করে, এই ক্যারি করার জন্য তার ডেডিকেটেড স্ট্রাকচার রয়ে গেছে। এরকমই বল অনেকগুলো স্ট্রাকচারে আসবে। কাজে আমার মনে হয় এইটা বোঝানোর পরে প্রোটিনের স্ট্রাকচার তোমাদের বুঝতে কোনো অসুবিধা হবে না।
দেখো সেটাকেই আরেকটু অন্যভাবে ইলাবোরেট করে দেখানোর চেষ্টা হয়েছে। সেই ইলাবোরেটেড স্ট্রাকচারটা তোমরা দেখো এখানে বসে। এটা প্রথমেই রয়ে গেছে প্রাইমারি স্ট্রাকচার, দেখো একদম চেইনের মতো পুরো চেইন যাচ্ছে, এই চেইনটা এখানে আসলো, এখনো প্রাইমারি। এবার তার মধ্যে দেখো ফোল্ডেড আসছে, আমার যেখানে লাল দাগটা আছে ফোল্ড আসছে। কিভাবে ফোল্ড আসছে? প্রথমে ছিল অ্যামাইনো অ্যাসিড তৈরি করার জন্য পেপটাইড বন্ড, তারপরে চলে এলো আমাদের হাইড্রোজেন বন্ড দিয়ে তৈরি হলো সেকেন্ড প্লেট অর্থাৎ সেকেন্ডারি স্ট্রাকচার। দেন দিস সেকেন্ডারি স্ট্রাকচার দেন এগেইন যখন ফোল্ড হয়ে গেল, এই যে এখানে এসে দেখো আরেকটা, এই যে 1 ফোল্ড 2 ফোল্ড, এই যে কতগুলো ফোল্ড, এই ফোল্ডগুলো কে করেছে? এগুলো করেছে ডাইসালফাইড বন্ড। এর আগে তোমাদের দেখিয়ে দিয়েছি। দ্যাট ডাইসালফাইড বন্ড দিয়ে এটা একটা টারসিয়ারি স্ট্রাকচার হয়ে গেছে। অ্যান্ড মোর টারসিয়ারি স্ট্রাকচার যখন একসঙ্গে জুড়ে গেল, তখন তো আমার নাম হয়ে গেল আমাদের হিমোগ্লোবিনের ইউজেবল স্ট্রাকচার, গ্লোবিউলার প্রোটিন, উলেন বলের মতো। তোমাদের এর আগে দেখিয়ে দিয়েছি উলেন বলের মতো। এখানে কি আছে? বিটা চেন, দেখো বিটা চেন উল্টো দিকে চলে এসছে, বিটা চেন একটা, ওইদিকে বিটা চেন আরেকটা। এটা উল্টো দেওয়া যেতে পারে, আলফা চেন যে উপরে দিতে হবে তার কোনো ব্যাপার নেই, ওপরে চলে গেছে আলফা চেন, ওপরে দুটো আলফা চেন, দেখো এইভাবে। ঠিক এখানে যেমন বিটা চেনটা উপরে ছিল, এখানে আলফা চেনটা উপরে চলে গেছে, বিটা চেন নিচে, এটা কোনো ব্যাপার নেই। তাহলে এইভাবে কিন্তু একটা প্রোটিনের স্ট্রাকচার, এই যে আজকে যেখানে আমার গাল, চোখ, নাক, মুখ, এই যে প্রোটিনগুলো তৈরি হয়েছে, এই প্রোটিনগুলো এগুলো হিমোগ্লোবিন প্রোটিন নয়, ঠিক এভাবেই তৈরি হয়েছে। কোনোটা 3টে স্ট্রাকচার, 2টো স্ট্রাকচার, 4টে স্ট্রাকচার, এইভাবে সে 1D 2D 3D 4D, এইভাবে ডাইমেনশন, ডি ফর ডাইমেনশন, লটস অফ ডাইমেনশন যখন আসবে। আমাদের কাছে একটা কথা তোমাদের বলে দিই, যে আজকাল দেখবে যে 3D সিনেমা তোমরা দেখতে পাও, চশমা লাগিয়ে দেখতে হয়। সে 3D মানে যেখানে উইডথ, ব্রেডথ, হাইট, এই 3টে বোঝা যায়। তারপরেও আজকালকার অনেক সিনেমা থিয়েটারে আছে, বলা হবে 4D 5D 6D 7D সিনেমাটা কি করে হলো? কিছুই না, কিছু ক্যারেক্টারিস্টিক্স অ্যাড করে দেয়। যেমন এই যে 5 স্টার হোটেল বলে না, যে 1 স্টার 2 স্টার 3 স্টার 4 স্টার 5 স্টার, স্টার কি করে হয়? হোটেলের নতুন নতুন যখন ক্যারেক্টারিস্টিক্স অ্যাড হতে থাকে, তখন সেটাকে আমরা, যখন ইন্টারন্যাশনাল ক্যারেক্টারিস্টিক হয়, সেগুলোকে আমরা স্টার হোটেলে বলে থাকি। এখানেও তাই সেরকম প্রোটিনের ক্ষেত্রেও এইভাবে বিভিন্ন ধরনের স্ট্রাকচার এসে মিলিত হয়ে অ্যাকচুয়ালি ইউজেবল প্রোটিন তৈরি হয়। আমাদের যে গালের প্রোটিন, মুখের এই যে চামড়া তৈরি হয়েছে, স্কিন তৈরি হয়েছে, সেল তৈরি হয়েছে, প্রত্যেকটা ইউজেবল প্রোটিন, স্মল প্রোটিন মলিকুল জুড়ে জুড়ে হোল একটা বডি, ট্রিলিয়ন প্রোটিন জুড়ে তৈরি হয়ে যায় আমাদের প্রোটিন। তাহলে এই যে প্রোটিন স্ট্রাকচারটা দিল কে? তোমাদের কাছে মাথায় আসতে পারে এরকম ভাবে অ্যামাইনো অ্যাসিড গুলো জুড়লো কে? ওই যে সবার প্রথমে যে অ্যামাইনো অ্যাসিডটা দেখিয়েছিলাম, সবার প্রথমে এই যে অ্যামাইনো অ্যাসিড গুলো, এগুলোকে জুড়লো কে? এই যে অ্যামাইনো অ্যাসিডের প্রাইমারি স্ট্রাকচার দেখেছিলাম, এখান থেকে এটা কিন্তু ডিএনএ এর মধ্যে থাকা কিছু কোড, এগুলো তো আমাদের এখন ভালো করে বুঝবে না, এগুলো আমরা ক্লাস 12-এ যখন উঠবো তখন বুঝবো। প্রত্যেকটা কোড এইভাবে একটা উলের জামার মতো তারা অ্যারেঞ্জ করে দিয়েছে, সিনথেসাইজড প্রোটিন। আর এটা যদি আমরা কেটে টুকরো টুকরো করে খাই, সেগুলো অ্যামাইনো অ্যাসিড। এবং এটা কি হবে? এটা ছিঁড়ে যাবে, ছোট ছোট টুকরো হয়ে গেলে এক একটা অ্যামাইনো অ্যাসিড হয়ে যাবে, একদম মনোমার হয়ে যাবে। তাহলে পলিমার আর মনোমারের কনসেপ্টটা এখানে তোমরা নিশ্চয়ই বুঝতে পারবে। সেম এখানে আমরা কার্বোহাইড্রেটও একই হবে, লিপিডও একই হবে, এবং প্রোটিনও একই হবে। প্রোটিন একটা পলিমার স্ট্রাকচার, পলিমেরাইজেশন। এই দেখো এখানে অনেকগুলো প্রোটিন, তো পলিমার। এটা যখন আমরা একটা করে দেবো, ধরে দিলাম এখানে ছিঁড়ে দিলাম, এই আমার একটা অ্যামাইনো অ্যাসিড বেরিয়ে এসছে, ইটস এ মনোমার স্ট্রাকচার। একটাই, মনো মানে 1। এটা যদি এরা যদি দুটো মিলে জুড়ে থাকে, এই যে এখানে জুড়ে আছে, এটাকে আমরা ডাইমার স্ট্রাকচার, দেখো দুটো আছে ডাইমার। এবার ট্রাইমার, টেট্রামার, পেন্টামার, প্রত্যেকটা হবে, এবং তার মাঝখানে দুটো অ্যামাইনো অ্যাসিড, মাঝখানে বন্ড কটা? একটা বন্ড দেখতে পাচ্ছ, স্যার 1 সিঙ্গেল পলিপেপটাইড বন্ড। এই জায়গাগুলো যদি বুঝতে পারো, তাহলে কিন্তু এই কনসেপ্টটা একেবারে পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে তোমাদের কাছে। চলো আমরা নেক্সট পার্টে চলে যাই। নেক্সট পার্টের ডিসকাশন আমাদের ভেরি ইম্পর্টেন্ট, আস্তে আস্তে ডিসকাশনগুলো চলে আসছে, আমরা এক এক করে দেখার চেষ্টা করব। চলো আমরা এক এক করে নিয়ে যাই আমাদের পরের স্ট্রাকচারে। আমরা এতক্ষণ দেখলাম যে পুরো প্রোটিনের স্ট্রাকচারটা কি করে তৈরি হয়, লিপিড দেখে ফেলেছি, প্রোটিন দেখলাম, বায়োমলিকুলগুলো নিয়ে স্টাডি করছি। আমরা এরপরে আসবো পলিস্যাকারাইড নিয়ে। যে পলিমার বললাম, অর্থাৎ অনেকগুলো মনোমারের যদি একসঙ্গে যদি সুগার মলিকুল একসঙ্গে এসে যায়, তখন আমরা বলবো পলিস্যাকারাইড। সো স্যাকারাইড মিনস, এখানে স্যাকারিন মিনস সুগার থেকে স্যাকারিন কথাটা এসছে। তোমরা স্যাকারিন খাও না, বা স্যাকারিন পাওয়া যায় যারা ডায়াবেটিস রোগী, তারা বিভিন্ন ধরনের স্যাকারিন চায় মিশিয়ে খায়, সেখান থেকে স্যাকারাইড কথাটাকে মনে করতে পারবে। পলিমার্স অফ সুগার, দ্যাট ইজ মনোস্যাকারাইড। আমরা মনোস্যাকারাইড কি করে বলবো? যেই স্যাকারাইডের আমরা
অল্প, অর্থাৎ একটাই চেন থাকবে। আমরা ধীরে ধীরে আমরা একটা করে আসছি যে পলিস্যাকারাইড কিরকম। আমরা পলিমারগুলো কি থাকবে, স্টার্চ। সবচেয়ে বড় কথা, সবার প্রথমে আমরা স্টার্চ, যেটা এর আগে তোমাদের কাছে আমি বলে দিয়েছি যে আমাদের প্ল্যান্টের সবচেয়ে ইম্পর্টেন্ট যে স্টার্চ সুগার ফর্ম, সেটা হলো স্টার্চ ফর্মে, হোয়ারেজ আমাদের অ্যানিমেলের ক্ষেত্রে সেটা গ্লাইকোজেন। অলরেডি দেখতে পাচ্ছ, দিস ইজ স্টার্চ, গ্লাইকোজেন, সেলুলোজ অ্যান্ড ইনুলিন। এই যে এতগুলো, এই প্রত্যেকটা নাম যদি তোমাদের কাছে আসে, তোমরা তখন বুঝে নেবে দিজ আর ডিফারেন্ট টাইপ অফ স্যাকারাইডস, মিনস সুগার বা কার্বোহাইড্রেট। এবং সুগারেরও কিন্তু যেরকম প্রোটিনের এরকম আমরা চেন দেখেছিলাম, সুগারেরও নানা ধরনের চেন তৈরি হয়ে যায়। সেই চেনগুলোর মধ্যে যখন বইতে পাবে, বইতে দেখবে কার্বনের 1,4, 1,6, এইভাবে কার্বনের 1,6 মানে ফার্স্ট কার্বন অ্যান্ড 6 নাম্বার কার্বন জুড়ে যাবে। 1,4 মানে ফার্স্ট কার্বন এবং তার মধ্যে ফোর্থ কার্বন। এইভাবে কার্বন নাম্বারগুলো কিন্তু বইতে যখন পাবে সেগুলো বুঝে যাবে। তাহলে কার্বন যখন আসবে তখন তার চেনের যে ব্রাঞ্চিংগুলো হবে, ব্রাঞ্চগুলো তোমরা বুঝতে পারবে। তাহলে দেখো, স্টার্চকে বলবো হোমোপলিমার অফ গ্লুকোজ। কিরকম বিষয়টা, তাহলে গ্লুকোজ হচ্ছে একেবারে মনোমার ফর্ম অফ কার্বোহাইড্রেট। কার্বোহাইড্রেট একটা পলিমার ফর্ম, ম্যাক্রোমলিকুল। এবার এটার সব থেকে মাইক্রো ফর্মটা কি, ছোট ফর্মটা কি, এর আগেই বলেছি তোমাদের, তার নাম গ্লুকোজ। ম্যাক্রো মানে বিগ, বিগার ফর্মের নাম কার্বোহাইড্রেট, স্মলার ফর্মের নাম গ্লুকোজ। গ্লুকোজ কার্বোহাইড্রেট বলবে, কার্বোহাইড্রেট বললেই কিন্তু বোঝা যাবে বিগার মলিকুল। গ্লুকোজ বললে একদম স্মলার মলিকুল, স্মলার গ্লুকোজ মিনস ইটস এ অ্যাবজর্বেবল ফর্ম। তোমরা এটা এইভাবে করে ভেবে দেখতে পারো যে আমরা গ্লুকন ডি নামে একটা প্রোডাক্ট আছে যেগুলো আমরা খাই। তো গ্লুকন ডি খেলে খুব তুরন্ত বা খুব তাড়াতাড়ি করে এনার্জি পাওয়া যায়। মানে কি, ওই গ্লুকন ডিতে খুব সিম্পল ফর্মে গ্লুকোজটা দেওয়া থাকে এবং ইমিডিয়েটলি খাওয়ার সঙ্গে সঙ্গে বডি সেটাকে অ্যাবজর্ব করে ফেলে। কিন্তু সেখানে যদি কতগুলো চালের গুঁড়ো দেওয়া থাকতো বা চাল দেওয়া থাকতো, সেগুলো কি ইমিডিয়েটলি খেলে আমাদের এনার্জি আসতো না? কারণ কি, সেগুলো পুরো স্টার্চ ফর্মে আছে, পলিমার ফর্মে আছে। সেগুলোকে আমাদের বডির এনজাইমকে ভাঙতে হতো, সময় লাগতো, ভেঙে ভেঙে টুকরো করে গ্লুকোজ হতো, তারপরে বডি এনার্জি নিত। ভাত থেকেও যেটা হয়। তাহলে যখন আমাদের ইনস্ট্যান্ট এনার্জি দরকার আছে, তখন গ্লুকন ডি বা গ্লুকোজ বা একেবারে মনোমার ফর্মে দিতে হয়। এবং সেই মনোমার, মনে করো যেরকম পলিপেপটাইড চেন দেখেছি কিরকম, এর আগে দেখিয়েছিলাম ছোট 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 কতগুলো অ্যামাইনো অ্যাসিডের ইউনিট, এখানে কিরকম যাবে, ছোট ছোট কতগুলো গ্লুকোজের ইউনিট মিলে একটাই চেনে যখন থাকবে হোমোপলিমার। প্রত্যেকটার মধ্যে জাস্ট কিরকম হয় আমরা এরপরে দেখাবো, সিওসি বন্ড। এর আগে যেমন প্রোটিনের ক্ষেত্রে সিওএনএইচ বন্ড দেখেছিলাম, সিওএনএইচ। ভালো করে বোঝো, আমার কথা কিন্তু শুনতে হবে, স্লাইডও দেখতে হবে, কথা শুনতে হবে। সিওএনএইচ কি করে এসেছিল নিশ্চয়ই মনে আছে, সিডবলএইচ এর থেকে সিওটা ছিল, ওইচ যেটা একটা ছিল, সেই ওইচ এর সঙ্গে এনএইচ এর একটা এইচ মিলে একটা ডিহাইড্রেশন হয়ে গিয়েছিল, তারপরে সেটা বন্ড করেছিল। ঠিক এখানেও এরকমই বন্ড হবে, বন্ডটাতে সেখানেও গিয়ে ডিহাইড্রেশন সিনথেসিস হবে, দেখাবো পরে। আগে বুঝে নাও, আমি কথাগুলো বলে যাচ্ছি যাতে করে পরে যখন দেখাবো বুঝতে একটু সুবিধা হয়। তার মানে কি, একটাই চেনগুলো একদম সিম্পল চেন থাকবে, সিওসি বন্ড বলে ওটাকে, গ্লাইকোসাইডিক বন্ড। ওই গ্লাইকোসাইডিক বন্ড, গ্লাইকোসাইডিক গ্লাইকোসাইডিক গ্লাইকোসাইডিক, আগে যেমন ছিল পেপটাইড বন্ড, গ্লুকোজের ক্ষেত্রে তার নাম হবে গ্লাইকোসাইডিক বন্ড। এবং গ্লাইকোসাইডের একটা সিম্পল একটা চেন তৈরি হলো, সিম্পল। গ্লুকোজেরও চেন। এখানে গ্লুকোজকে আমরা হেক্সাগোনাল স্ট্রাকচার দিয়ে দেখাতে পারি। এবং দেখো এখানে যে ছবিগুলো দেওয়া আছে প্রত্যেকটা কিন্তু রাউন্ড করে দেওয়া নেই, প্রত্যেকটা দেখো হেক্সাগন স্ট্রাকচার দেওয়া আছে। এই যে এইগুলো যদি একটু বড় করে তোমরা দেখতে পাও, জানি না মোবাইলে দেখলে কতটুকু দেখাবে, কিন্তু যদি বড় পর্দায় দেখা যায় তাহলে এটাকে হেক্সাগনটা পরিষ্কার দেখতে পাবে। হেক্সাগন, কারণ গ্লুকোজের স্ট্রাকচার তো জেনারেলি দ্য ম্যাক্সিমাম স্ট্রাকচার হেক্সাগন হয়, পেন্টাগনও হয়, টেট্রা স্ট্রাকচার হয়, একদম 3টে কার্বন দিয়েও আমাদের গ্লুকোজ হয়, এগুলো জানি। তবে জেনারেলি হেক্সাগন স্ট্রাকচারকে আমরা দেখি। আর যখন এই সেলুলোজ হবে হোমোপলিমার অফ গ্লুকোজ, প্রত্যেকটাই এখানে গিয়ে স্টার্চ, সেলুলোজ, গ্লাইকোজেন, ইনুলিন প্রত্যেকটা হোমোপলিমার অফ গ্লুকোজ। কিন্তু গ্লাইকোজেন হোমোপলিমার অফ গ্লুকোজ, কিন্তু ইনুলিন কথাটাকে ভালো করে মনে রাখবে, ইনুলিন কথাটাকে মনে রাখবে। ইনুলিন এই যে হোমোপলিমার অফ ফ্রুক্টোজ, এটা কিন্তু পরিষ্কার পরীক্ষায় আসে, ভালো করে আমি তোমাদের মনে রাখতে বলছি, একদম পরীক্ষায় আসার মতো। হোমোপলিমার ফ্রুক্টোজ, ফ্রুক্টোজ হোমোপলিমার অফ ফ্রুক্টোজ, বাকিগুলো কিন্তু হোমোপলিমার অফ গ্লুকোজ ছিল, ইটস এ হোমোপলিমার অফ ফ্রুক্টোজ, তার নাম ইনুলিন। ইনুলিন এটাই যদি
আমি এখন থেকে এইটুক জানবে যে যেগুলো হাটকে, যে ইনফরমেশনগুলো একটু আলাদা, সেগুলোই কিন্তু ভালো করে পরীক্ষার জন্য পড়ে রাখতে হয়। কারণ সবাই জানতে চায়, বা যে এক্সামিনার আছে তারা এটাই জানতে চাইবে যে তুমি কি ভালো করে পড়েছো। ইনুলিন হোমোপলিমার অফ ফ্রুক্টোজ, আর বাকি সব কটা স্টার্চ, সেলুলোজ, গ্লাইকোজেন, দে আর দ্য হোমোপলিমার অফ গ্লুকোজ। গ্লুকোজ এবং ফ্রুক্টোজ এরা সবাই কিন্তু মনোমার স্ট্রাকচার, গ্লুকোজও মনোমার স্ট্রাকচার, ফ্রুক্টোজও মনোমার স্ট্রাকচার। তাহলে তুমি জিজ্ঞেস করবে স্যার ফ্রুক্টোজ ব্যাপারটা কি? ফ্রুক্টোজে একটা কিটো গ্রুপ থাকে, আর গ্লুকোজে কি থাকবে? একটা অ্যালডিহাইড গ্রুপ থাকবে। তোমরা কেমিস্ট্রি যারা পড়ছো অলরেডি তোমরা জানো যে অনেকগুলো গ্রুপ আছে আমাদের মধ্যে। কিরকম গ্রুপ? অ্যালডিহাইড বন্ড সিএইচও, কিটো গ্রুপ বন্ড সিও, ইথার গ্রুপ ডাবল বন্ড ও, হাইড্রক্সিল গ্রুপ বন্ড ওএইচ। এই বন্ডগুলো তোমরা জানো। এই বন্ডগুলোই যখন কোনো কেমিক্যালের সঙ্গে লেগে যায় তখন সে কেমিক্যালের প্রপার্টিকে কন্ট্রোল করে। ঠিক আছে, তাহলে নর্মাল গ্লুকোজে কোন আমাদের গ্রুপটা জুড়ে থাকবে? একদম মেইন গ্রুপ, তার নাম অ্যালডিহাইড গ্রুপ, যেটাকে অ্যালডোজও বলা হয়। ঠিক আছে, অ্যালডোজ অ্যালডিহাইড গ্রুপ থাকতে পারে, কোনোটা শুধু হাইড্রক্সিল গ্রুপ থাকতে পারে। দেখবে হাইড্রক্সিল অ্যান্ড অ্যালডিহাইড এই দুটো গ্রুপ মিলে গ্লুকোজ হবে, সেখানে কোনো কিটো গ্রুপ নেই। কিটো গ্রুপ যদি অ্যাড হয়ে গেল, তার মধ্যে অ্যালডিহাইড থাকুক না থাকুক, কিটো গ্রুপটা অ্যাড হলো, বা ওএইচ তো থাকবেই, কেন গ্লুকোজে একটা ওএইচ বা হাইড্রক্সিল গ্রুপ থাকবেই, ওএইচ গ্রুপ, তার সঙ্গে একটা কিটো ডাবল বন্ড ও সেকেন্ড কার্বনে যদি লেগে গেল তখন তার নাম হয়ে যাবে ফ্রুক্টোজ, যেটা আমাদের ফ্রুট থেকে পাওয়া যায়। ফ্রুটের যে সুগারগুলো ভেরি সিম্পল সুগার, মনোমার স্ট্রাকচার, গ্লুকোজ মনোমার, ফ্রুক্টোজও মনোমার। গ্লুকোজ, ফ্রুক্টোজ, এরিথ্রোজ, গ্লিসারঅ্যালডিহাইড, এরা সবাই কিন্তু গ্লিসারঅ্যালডিহাইড, এটা আমরা ফটোসিনথেসিসের সময় পড়বো। 3PGA 3-ফসফোগ্লিসারঅ্যালডিহাইড, সেটা একটা কার্বোহাইড্রেট। গ্লিসারঅ্যালডিহাইড একটা কার্বোহাইড্রেট। দ্য স্মলেস্ট কার্বোহাইড্রেট ইন দ্য ওয়ার্ল্ড ইজ গ্লিসারঅ্যালডিহাইড। গ্লাইসিন হচ্ছে স্মলেস্ট প্রোটিন, গ্লিসারঅ্যালডিহাইড স্মলেস্ট কার্বোহাইড্রেট। ভালো করে মনে থাকবে তো? নিশ্চয়ই মনে থাকবে। স্মলেস্ট প্রোটিন গ্লিসারল, স্মলেস্ট কার্বোহাইড্রেট গ্লিসারঅ্যালডিহাইড, 3টে কার্বন দিয়ে হয়, কিন্তু আমরা জেনারেলি কার্বোহাইড্রেটকে 6টা কার্বন, C6H12O6, 6টা কার্বন দিয়ে হেক্সাগোনাল স্ট্রাকচার বলে বুঝি। অল আর গ্লুকোজ, কিন্তু এই গ্লুকোজগুলোর নাম আলাদা আলাদা আছে, প্রত্যেকটা মনোমার, সিঙ্গেল স্ট্রাকচার মনোমার। যেটা পেন্টোজ সুগার ইজ অলসো মনোমার, হেক্সোজ সুগার অলসো মনোমার, ফ্রুক্টোজ অলসো মনোমার। কেন ফ্রুক্টোজ নাম হয়? কিটো গ্রুপ থাকে। কেন গ্লুকোজ নাম হয়? অ্যালডিহাইড ওএইচ গ্রুপ থাকে। এইরকম গ্রুপের উপরে এরিথ্রোজ গ্রুপ থাকবে কোথায়? যেখানে 4টে কার্বন দিয়ে আমাদের এরিথ্রোসাইট, আমাদের যে ব্লাড আছে, ব্লাডের যে সুগারটা আছে, সেই সুগারটা ব্লাড তৈরির জন্য সুগার, আমি ব্লাড সুগার আলাদা বলছি না, ব্লাডে যে যাদের ডায়াবেটিস হয় সেই সুগার নয়, ব্লাড তৈরি হতে গেলেও সুগার লাগবে, সেই সুগারটা এরিথ্রোজ হবে। সেই থেকে এরিথ্রোসাইট বলা হয় কাকে? আরবিসি কে, রেড ব্লাড কর্পাসেলসকে এরিথ্রোসাইট বলে, এরিথ্রোজ সুগার থাকে বলে। ঠিক আছে, সবই সুগার। এবার এখানে স্টার্চ, সেলুলোজ, গ্লাইকোজেন, ইনুলিন কোথায় কোথায় থাকে? এগুলো ডিফারেন্ট অর্গানিজমে ডিফারেন্ট ফর্মে থাকে, ডিফারেন্ট অর্গানিজমে। ভালো করে মাথায় রাখবে। যেমন আমি বলেছিলাম আমাদের অ্যানিমেল, মানুষ থেকে গরু, ছাগল, ভেড়া, মোষ যাই রাখলো কেন, তাদের সবার ক্ষেত্রে কি থাকবে? গ্লাইকোজেন ফর্মে থাকবে, সেই সুগারটা থাকবে গ্লাইকোজেন ফর্মে। আবার সেটাই যদি প্ল্যান্ট, এই যে এত বড় বড় গাছ, বড় মোটা মোটা গাছ দেখো, গাছের পাতা দেখো, ডাল দেখো, যা কিছু দেখো, তার মধ্যে গ্লুকোজ কি ফর্মে আছে? স্টার্চ ফর্মে আছে। একদম ক্লিয়ার, কিন্তু এই আইডিয়াটা একদম ক্লিয়ার থাকতে হবে। আমি কিন্তু পরিষ্কার বললাম, ইনুলিন হচ্ছে ফ্রুক্টোজের যখন একটা পলিমার স্ট্রাকচার হবে। ঠিক আছে, হোমোপলিমার। হোমো কেন বলছে? একটা 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 করে, একটাই চেন, তাই হোমো। যদি তার 2-3টে চেন হয় সেখানে পলিমার বলে যাবে। দেখো এই যে এখানে লিভারের মধ্যে আছে গ্লাইকোজেন, এই কথাটা পরিষ্কারভাবে দেখতে পাচ্ছ, এখানে লেখা আছে গ্লাইকোজেন, সেটা লিভার ফর্মে আছে, অ্যানিমেলে আছে। বা প্ল্যান্ট ফর্মে আছে স্টার্চ, এই দেখো স্টার্চ লেখা আছে পরিষ্কার, স্টার্চ এখানে পড়া আছে। এই যে স্টার্চের মলিকুল, এই স্টার্চটা যখন বড় হয়ে গেছে দেখো অনেকগুলো হোমোপলিমারের চেন রয়ে গেছে। আবার গ্লাইকোজেনটার মধ্যে একটা সিঙ্গেল চেন আছে, আমরা গ্লাইকোজেনের মধ্যে একটা সিঙ্গেল চেন দেখতে পাই। কিরকম? এই যে দেখো সিঙ্গেল চেন। আবার এই চেনটা যখন এখান থেকে ব্রাঞ্চ হয়ে গেল, এই দিক থেকে একটা ব্রাঞ্চ এসে গেল, তখন তাদের স্ট্রাকচারটা একটু কমপ্লেক্স হতে শুরু করবে। এবং স্টার্চ কিন্তু আবার হেলিক্যাল স্ট্রাকচার হয়, কিন্তু বাট একটা চেনে আছে বলে এটাকে হোমোপলিমার আছে। দেখো এখানে পুরো একদম হেলিক্যাল এরকম ভাবে ঘুরে গেছে, একটাই চেন, তাই এটা একটা স্টার্চের স্ট্রাকচার। তাহলে স্টার্চ এই যে স্টোরেজ কার্বোহাইড্রেট অফ প্ল্যান্টস,
গ্লাইকোজেন ইজ এ স্টোরেজ কার্বোহাইড্রেট অফ অ্যানিমেল। আমরা বলেছিলাম যে গ্লুকোজ গ্লাইকোজেনে কনভার্ট করে আমাদের লিভারে গিয়ে কনভার্সনটা হয়, এই কনভার্সন, এবং তারপরে সেই গ্লাইকোজেন আমাদের এই যে আজকে আমি কথা বলছি, এনার্জি কস্ট করছি বা হাঁটা চলা করি, যত এনার্জি যায় সেই এনার্জি কিন্তু ওই গ্লুকোজ ফর্মেও নয়, গ্লুকোজ ফর্মে আমরা খাই, কিন্তু সেটা যতক্ষণ না গ্লাইকোজেন হবে, লিভার যতক্ষণ সেটাকে গ্লাইকোজেনে কনভার্ট না করবে ততক্ষণ কিন্তু সেটা গিয়ে আমাদের ইউজেবল গ্লুকোজ হবে না। ভেরি ইন্টারেস্টিং, এখানে কিন্তু ইনসুলিনের একটা রোল আছে। ইনসুলিন ওটা আলাদা জিনিস, ইনসুলিন একটা হরমোন যেটা গিয়ে গ্লুকোজকে গ্লাইকোজেনে কনভার্ট করে দেয়, লিভারে গিয়ে স্টোর করে গ্লাইকোজেন, সেই গ্লাইকোজেনকে আমরা গ্লুকাগন দিয়ে তাকে আবার আমরা ইউজেবল আমাদের গ্লুকোজ করে দেয়। যে আমি কথা বলছি, এনার্জি যাচ্ছে, কার থেকে এনার্জি নিচ্ছে? আমি গ্লাইকোজেন থেকে এনার্জি। কোথা থেকে গ্লাইকোজেন এসছে? গ্লাইকোজেন এসছে লিভার থেকে। লিভারে গ্লাইকোজেন কে দিল? গ্লুকোজ দিল। গ্লুকোজ গ্লাইকোজেন কে কনভার্ট করলো? ইনসুলিন করলো। আর এই গ্লুকোজ কোথা থেকে? আমি খেয়েছি। আমি গ্লুকোজ ফর্মে তো খাইনি, আমি পলিস্যাকারাইড ফর্মে, ভাত ফর্মে খেয়েছি, রুটি ফর্মে খেয়েছি। তাহলে দেখো কিভাবে আমি আবার একদম স্মল স্ট্রাকচার টু বিগার স্ট্রাকচারে চলে গেলাম। এই কথাগুলো বললে, বেশি বললে তোমরা ভালো বুঝতে পারবে। আমরা পলিস্যাকারাইডের আরো কয়েকটা ইনফরমেশন মধ্যে আসি। পলিস্যাকারাইড মিন্স একটা কমপ্লেক্স সুগার, স্যাকারাইড মিন্স সুগার। দেয়ার আর কমপ্লেক্স পলিস্যাকারাইড ফর্মড অফ অ্যামিনো সুগার, অর্থাৎ সুগারের মধ্যে যদি অ্যামিনো গ্রুপ ঢুকে থাকতেই পারে, অবশ্যই সুগার চেন। আমরা এটাকে ব্যাপারটাকে একটু পরে আমি একটা গল্প বলছি, বুঝতে পারবে। দেখো আমরা এখানে গ্লুকোসামাইন, এন অ্যাসিটাইল গ্যালাক্টোসামাইন এটসেট্রা, যে গ্লুকোসামাইন, গ্লুকো মিন্স গ্লুকোজ, অ্যামাইন মিন্স অ্যামাইনো, তাহলে নামটা বুঝতে পেরেছো তো? গ্লুকোসামাইন, অ্যামাইন, তাহলে অ্যামাইনো গ্রুপ আছে, গ্লুকো লেখা আছে মানে গ্লুকোজ গ্রুপ আছে। শুধু নাম দেখে আমরা ক্লু পেয়ে যাব। গ্লুকোসামাইন, গ্লুকোজ আছে, অ্যামাইন আছে, কমপ্লেক্স হয়ে গেল। হ্যাঁ, ঠিক আছে। কাইটিন, এটা অ্যাকচুয়ালি কিসের প্রোডাক্ট? কাইটিন আমরা জানি দ্য হোমোপলিমার অফ এন অ্যাসিটাইল গ্লুকোসামাইন। এন মানে নাইট্রোজেনের কথা বলা হয়েছে, এন অ্যাসিটাইল গ্লুকোসামাইন। কাইটিন সিন ইন এক্সোস্কেলিটন অফ আর্থ্রোপোড। আর্থ্রোপোড মানে আমাদের কাছে আরশোলা আছে, চিংড়ি আছে, ক্র্যাব মানে কাঁকড়া আছে। এই যে কাঁকড়ার ওপরে যে শেলটা দেখতে পাচ্ছ, কাঁকড়ার ছবিটা এই জন্য দেওয়া আছে, এই শেলটা কি? কাইটিনাস শেল, তোমরা জানবে। এবং এই কাইটিনের ডিপোজিশন স্মল স্মল পার্টিকেল ফাঙ্গাসেও থাকে। এবং এই কাইটিন ইস এ অ্যানিমেলের, এই জন্যই ফাঙ্গাসকে আমরা ট্রুলি প্ল্যান্ট, ট্রুলি অ্যানিমেল না বলে আমরা ফাঙ্গাস বা ফাঙ্গি সেটাকে আমরা ইন বিটুইনে রাখি। মনে আছে যে আমাদের হোয়াইট টেকারের ক্লাসিফিকেশনে পড়েছিলাম, 5টা ছিল। কিরকম ছিল? মোনেরা, প্রোটিস্টা, মাঝখানটা ছেড়ে দাও, ডান পাশে দুটো আছে প্ল্যান্টি অ্যানিমেলিয়া। তাহলে এই দুটোর মাঝখানে একজন বসে আছে, তার নাম ফাঙ্গি। তা ফাঞ্জি বা ফাঞ্জাই, সে ফাঞ্জাইয়ের মধ্যে রয়ে গেছে কিন্তু এই অল্প অল্প কাইটিনাস, ছোট ছোট মেমব্রেন, বাট এটা কোনো এক্সট্রা স্ট্রাকচার দেয়নি। বাট অ্যানিমেলে যখন চলে এসছে ফুললি কাইটিনাস স্ট্রাকচার দিয়ে দিয়েছে। এই জায়গাটা খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয়, যে এই যে পলিমারগুলো একসঙ্গে দেখে, এগুলো তো গ্লুকোজের একটা লেয়ার। অবাক লাগে আসলে এটা, কিন্তু সেই গ্লুকোজের সঙ্গে অ্যামাইনো গ্রুপ জুড়ে আছে। অদ্ভুত, খুব ভালো করে মাথায় রাখবে, গ্লুকোজের সঙ্গে অ্যামাইনো জুড়ে আছে। তার মানে আমরা যদি কারো শেলটাও খেয়ে ফেলি গুঁড়ো করে, তাহলে সেখান থেকে আমরা গ্লুকোজও পাবো, অ্যামাইনো অ্যাসিডও পাবো, মানে গ্লুকোজও পাবো, প্রোটিনও পাবো। তাহলে এরা হচ্ছে গ্লুকোসামাইন, এন অ্যাসিটাইল গ্লুকোসামাইন। এটা কিন্তু ইম্পর্টেন্ট স্ট্রাকচার। কাইটিনের কম্পোজিশন, হোয়াট ইজ দ্য কম্পোজিশন অফ কাইটিন? এন অ্যাসিটাইল গ্লুকোসামাইন, এন অ্যাসিটাইল গ্লুকোসামাইন, অ্যাসিটাইল গ্রুপও থাকে। এই যে স্ট্রাকচারগুলো দেখছো, এটা কমপ্লেক্স স্ট্রাকচার, স্ট্রাকচারটা এখানে দিয়ে দেওয়া হয়েছে এন অ্যাসিটামাইন। এবার দেখো কার্বোহাইড্রেটকে, যে গল্পটা তোমাদের বলেছিলাম, বলা হয় প্রোটিন বাঁচোয়া খাদ্য। ইংলিশে বলে প্রোটিন সেভার ফুড ইজ এ কার্বোহাইড্রেট। বড় ইন্টারেস্টিং কি ব্যাপার, একটা মানুষ তুমি যদি তাকে 10 বছর 15 বছর ধরে শুধুই তাকে কার্বোহাইড্রেট দিয়ে যাও, তুমি দেখা যাবে অনলি তাকে বাইরে থেকে কোনো প্রোটিনাস কিছু খেতে দেওয়া হয়নি, তাও অর্গানিজমটা বাঁচবে না মরে যাবে? আমরা তো জানি যে যেখানে 15 to 30% অব্দি প্রোটিন আছে বডিতে, তাহলে তাও কি করে আমরা অর্গানিজম বেঁচে থাকি? তার কারণ গ্লুকোজের সঙ্গে যখন অ্যামিনো গ্রুপ জুড়ে যায়, সেটা কিন্তু এই ধরনের কিছু অ্যামিনো, এবার অ্যামিনোটা কোথায়? আমার বডিতে, যে বডিতে অলরেডি অ্যামাইনো গ্রুপ, যে প্রোটিনটা আছে সেখান থেকে শুধু একটা অ্যামাইনো গ্রুপ লেগে গেল। অ্যামাইনো গিয়ে কার্বোহাইড্রেটকে সে প্রোটিন জাতীয় উপাদান,
বা প্রোটিনাস কার্বোহাইড্রেটে কনভার্ট করে দেয়, সেই প্রোটিনটা গিয়ে তখন আমাদের সেল ম্যানুফ্যাকচারের প্রোটিনে কনভার্ট করে যায়। সো দ্যাটস ওয়াই কার্বোহাইড্রেট ইজ কল্ড প্রোটিন সেভার ফুড। তার মানে শুধু কার্বোহাইড্রেট খেয়েও সে প্রোটিনে কনভার্সন আমার বডি করে নিতে পারবে। এসেনশিয়াল নন এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড সে কনভার্ট করতে পারে, যদিও এসেনশিয়ালের একটু স্কার্সিটি দেখা যায়, কারণ সে তাকে যেহেতু বাইরে থেকে আমরা কোনো প্রোটিন দিচ্ছি না। ঠিক আছে, এগুলো কিন্তু কতগুলো অন দ্য ওয়েতে ইম্পর্টেন্ট ইনফরমেশন তোমাদের দিয়ে দিচ্ছি। এবার গ্লাইকোসাইডিক বন্ড ইন পলিস্যাকারাইড, আমরা যে গ্লাইকোসাইডিক বন্ডের কথা তোমাদের কিছুক্ষণ আগে বলেছিলাম সেটা কি এবং কিভাবে তৈরি হয় আমরা কম্পেয়ার করছি। কম্পেয়ার কি করছি দেখো, যখন দুটো অ্যামাইনো অ্যাসিড জুড়ে ছিল তার মধ্যে CONH নামে পেপটাইড বন্ড যদি না জোড়ে তাহলে কি করে এরকম পুরো একটা চেন হবে বলো তো? চেন হতে গেলে জুড়তে হবে না? ওদের মধ্যে কেউ তো নেই যে তাকে গেঁথে দেবে পুতির মালার মতো। তাহলে এইখানে যে বন্ডটা হবে দুটো গ্লুকোজের মধ্যে তার নাম হবে গ্লাইকোসাইডিক বন্ড। কি করে ফর্ম হয় একটু পরে আসছে, অলরেডি কিছুটা বলেছি। তো এইভাবে তৈরি হয়। দেখো এটাকে যদি আমরা ডটের এই যে স্ট্রেট দাগ দিয়ে দেখা গেছে এখানে একটা ব্রাঞ্চ হয়ে গেছে, এই যে ব্রাঞ্চ ওয়াই শেপ ব্রাঞ্চ। এই ব্রাঞ্চই হোক বা পুরো যে চেনটার মধ্যে সব জায়গায় গ্লুকোজ তৈরি হতে গেলেই যে বন্ডটা তৈরি হবে তাকে বলবে গ্লাইকোসাইডিক বন্ড। ইট ইজ দ্য বন্ড ফর্মড হোয়েন ইন্ডিভিজুয়াল মনোস্যাকারাইড মানে গ্লুকোজ, ফ্রুক্টোজ, এরিথ্রোজ, এগুলো ইন্ডিভিজুয়াল মনোস্যাকারাইড আর লিঙ্কড বিটুইন টু কার্বন অ্যাটম বাই ডিহাইড্রেশন সিনথেসিস। ডিহাইড্রেশন মানে এখানেও আগের মতোই পলিপেপটাইডের ক্ষেত্রেও একটা H2O বেরিয়ে গিয়েছিল, এখানেও H2O বেরিয়ে গিয়ে এই যে দেখো যে বন্ডটা তৈরি হবে সেই বন্ডটার মাঝখানে একটা O থেকে যাবে, সেই বন্ডটার নাম হবে COC। অর্থাৎ দুটো গ্লুকোজের একটা 1 নম্বর কার্বন এবং আরেকটা গ্লুকোজের 4 নম্বর কার্বন 1,4 মাঝখানে একটা O বন্ড। 1 নম্বর কার্বন এই দিকের গ্লুকোজের আর এই দিকের গ্লুকোজের দুটো গ্লুকোজ, তার এখানে 4 নম্বর, অর্থাৎ একের সঙ্গে 4 অনেক রকম, একের সঙ্গে 4 একের সঙ্গে 6 এরকম নানা রকম বন্ডে লেগে যাবে, তাই নাম্বারগুলো এই ক্ষেত্রে খেয়াল করতে হবে। তো এইবার একটা COC বন্ড তৈরি হবে। সো এইভাবে আমরা একটা ওয়াটার মলিকুল বেরিয়ে গিয়ে COC বন্ডটা তৈরি হয়ে যায়। আমরা কিভাবে COC বন্ডটা তৈরি হয় সেটাও আমরা একটু বোঝার চেষ্টা করছি। তাহলে দেখব যে পলিস্যাকারাইড বন্ডটা তৈরি হতে গেলে সবসময় তৈরি হবে একটা COC বন্ড। COC বন্ডটা তৈরি হতে গেলে দুটো গ্লুকোজ মলিকুল যখন চলে আসবে কাছাকাছি তাদের মধ্যে আমরা H2O, OH এবং H এই দুটো গ্রুপকে একসঙ্গে মিলে H2O হয়ে গেল, OH এর একটা H, O এর একটা শুধু হাইড্রোজেন, এই দুটো যখন মিলে H2O হয়ে বেরিয়ে চলে যাবে অর্থাৎ ডিহাইড্রেশন হয়ে যাবে, ঠিক আগের মতো যেভাবে আমরা প্রোটিন বন্ডটা তৈরি করেছিলাম সেইভাবেই এখানে একটা C আরেকটা C মাঝখানে একটা O অক্সিজেন দিয়ে জুড়ে থাকবে, সেটাকে বলা হয় আমাদের গ্লাইকোসাইডিক বন্ড। ভালো করে মনে রাখবে, গ্লুকোজ জুড়ে যায় গ্লাইকোসাইডিক বন্ড, সংক্ষেপে এটাকে বলা হয় COC বন্ড। বারবার কিন্তু এরপরে যখন ডিএনএ স্ট্রাকচার আসবে তখন COC বুঝে যাব, পেপটাইড বন্ড CONH, গ্লাইকোসাইডিক বন্ড COC, COC, COC। ভালো করে মাথায় রাখবে, COC বন্ডকে আমরা বলবো পেপটাইড বন্ড, COC, C বন্ড O বন্ড C, দিস ইজ কল্ড গ্লাইকোসাইডিক বন্ড। ভালো করে মাথায় রাখবে। এবার আমরা কিছু পলিস্যাকারাইডের আমরা হিসেব বলছি, তোমরা এটাকে একটুখানি মাথায় নিয়ে রাখো। স্টার্চ ফর্মস হেলিক্যাল সেকেন্ডারি স্ট্রাকচার, স্টার্চ ফর্মস হেলিক্যাল সেকেন্ডারি স্ট্রাকচার। ওই যে কিছুক্ষণ আগে পেঁচানো পেঁচানো স্ট্রাকচারটা দেখিয়েছিলাম। স্টার্চ হোল্ডস I2 molecule in the helical protein gives blue color. I2 means iodine. এই যে হেলিক্যাল স্ট্রাকচার দেখবে আমরা যখন ফটোসিনথেসিসের বিভিন্ন ধরনের এক্সপেরিমেন্টগুলো করি পাতার মধ্যে, বিকজ আমাদের প্ল্যান্ট কি তৈরি করে, স্টার্চ তৈরি করে, গ্লুকোজটা স্টার্চে কনভার্ট হয়ে যায় একটা H2O মলিকুল বের করে দেওয়ার পরে, তখন সেই স্টার্চটা কিরকম সেটাকে আমরা আইডেন্টিফাই করি। আমরা স্টার্চের সঙ্গে যদি একটু আয়োডিন মিশিয়ে দিতে পারি, এই যে আমাদের কাছে স্টার্চ, এটা স্টার্চ এরকম সাদা সাদা রঙের ঘোলা ঘোলা জল দেখতে পাবে, কোথায় পাবে? আমরা আমাদের যে ভাতের মাড় ফ্যান হয় দেখবে এরকম সাদা সাদা রঙের একদম জলা জলা স্ট্রাকচার, সেটা কিন্তু একটা স্টার্চ। তার মধ্যে যদি কয়েক ড্রপ আয়োডিন দিয়ে দিই তাহলে সেটার কালার হয়ে যাবে ব্লু,
ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে স্টার্চের স্ট্রাকচার, এবং সেটা যদি হেলিক্যাল স্ট্রাকচারে সিম্পল স্টার্চ, এটা যদি কমপ্লেক্স হয়ে যায় তখন এটা ইজিলি ব্লু দেবেন। একটু স্টার্চ যদি একটু থাকে, তুমি অনেকটা কার্বোহাইড্রেট গাছের পাতা গুঁড়ো করলে সেখানে মধ্যে দিয়ে দিলে, সেটা দেখলে পুরো ব্লু হলো না। কিন্তু যেখানে যতটুকু স্টার্চ ফর্মেশন, সেই স্টার্চ থাকলে অর্থাৎ সিঙ্গেল হেলিক্যাল স্ট্রাকচার থাকলে তার মধ্যে ব্লু কালারটা দিয়ে দেবে। খুব ভালো করে এই যে ব্লু কালারটা মনে রেখো, ভালো করে মিশিয়ে দেওয়া হয়েছে, পুরো হোয়াইট কালার ব্লুতে কনভার্ট করেছে। সেলুলোজ হ্যাজ নো কমপ্লেক্স হেলিক্যালস অ্যান্ড দেয়ারফর ক্যানট হোল্ড I2, অর্থাৎ যদি সেলুলোজ স্ট্রাকচারের মধ্যে দেওয়া যায়, তার মানে কি, তোমার এই কথাটাকে ভালো করে কি বুঝবে, অর্থাৎ গাছের পাতা তার মধ্যেও তো প্রচুর সেলুলোজ থাকে। সেলুলোজ কিন্তু একটা কার্বোহাইড্রেট। গরু যে ঘাস খায়, গরু ঘাসের মধ্যে থেকে কি সেলুলোজ খায়। সেলুলোজ ইজ এ কমপ্লেক্স স্ট্রাকচার, তার মধ্যে প্রচুর ব্রাঞ্চ থাকে। একটা সিঙ্গেল যদি হোমোপলিমার হয়, তার মধ্যে থেকে ব্রাঞ্চ বেরিয়ে যায়, আরো ব্রাঞ্চ, মাল্টিপল ব্রাঞ্চ, বলে একটা কমপ্লেক্স কার্বোহাইড্রেটের স্ট্রাকচার, ভেরি কমপ্লেক্স, তার নাম হয়ে যাবে সেলুলোজ। সেলুলোজ খেয়ে নিচ্ছে, তো গরু তো খেয়ে নিচ্ছে, খেয়ে নিয়ে সেই সেলুলোজকে সে ডাইজেস্ট করবার জন্য গরুর পেটে মিথানোজেন ব্যাকটেরিয়া থাকে, সেই ব্যাকটেরিয়া করে ওই বন্ড ব্রেকিং এর কাজ করে, ওই যে সিওসি বন্ডগুলোকে ব্রেক করে দেয়, কমপ্লিট ব্রেক করে করে একদম যখন মনোমার গ্লুকোজে নিয়ে আসে তখন, বা স্টার্চে নিয়ে আসে, বা যেই ফর্মে আমরা আমাদের অ্যানিমেলের ক্ষেত্রে সেটা স্টার্চ গিয়েও আলটিমেটলি, গরু তো একটা অ্যানিমেল, তাকে গ্লাইকোজেনে কনভার্ট করতে হবে, কারণ স্টার্চ হিসেবে সে কিন্তু অ্যাবজর্ব করছে, তার ইন্টেস্টাইনে সে অ্যাবজর্ব করছে, ব্লাডে চলে যাচ্ছে, সেটা তার লিভারে গিয়ে সেটা গ্লাইকোজেনে কনভার্ট করলে সেটাও একটা গ্লুকোজ, সেটা ইউজেবল গ্লুকোজ হয়। নর্মাল গ্লুকোজ কিন্তু ইউজেবল নয়, অ্যানিমেলের জন্য গ্লাইকোজেন ইউজেবল। তাহলে সেই যে যদি কোনো একটা, তাহলে আমরা এই যে ঘাস পাতা দেখো, গরু যে কন্টিনিউয়াস ঘাস খেতে থাকে, ঘাসগুলোতে কি থাকে, সেটাও কার্বোহাইড্রেট, কারণ কার্বোহাইড্রেট ছাড়া তো আমি এনার্জি পাবো না, কিন্তু সেই কার্বোহাইড্রেট ভেরি কমপ্লেক্স স্ট্রাকচার, তার নাম কি সেলুলোজ। সেই সেলুলোজ গুলো বডিতে ব্রেকডাউন করে গরু, একবার জাবর কাটে, তারপরে সেটাকে মধ্যে প্রচুর পরিমাণে ব্যাকটেরিয়া অ্যাকশন করে দিয়ে তারপরে আলটিমেটলি এনার্জি প্রডিউস হয়। তাহলে ওই যে সেলুলোজ মানে গাছের পাতা তুমি ছিঁড়ে আনলে, ইমিডিয়েটলি একটা আয়োডিনের মধ্যে সলিউশনে ডুবিয়ে দিলে, বা আয়োডিন তার মধ্যে ফেলে দিলে, সেক্ষেত্রে আয়োডিনের সেটা কি ব্লু হয়ে যাবে? না, যাবে না, কারণ তার মধ্যে কমপ্লেক্স হয়ে গেছে, ব্রাঞ্চ হয়ে গেছে, যেটা আয়োডিন মলিকুলকে হোল্ড করতে পারে না। আয়োডিনকে হোল্ড করলে তবেই কালারটা হয়ে যাবে ব্লু। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কারণ এটার উপরে একটা ফটোসিনথেসিসের এক্সপেরিমেন্টও তোমরা করো অনেক সময়, যে গাছের পাতার মধ্যে যেখানে স্টার্চ ফর্ম হয়, তারপরে সেটাকে ফুটিয়ে দিয়ে, তারপরে অনেক কিছু করার পরে প্ল্যান্টের থেকে সমস্ত ক্লোরোফিল সরিয়ে দেওয়ার পরে সেটাকে যখন আমরা ডুবিয়ে দেওয়া হয় আয়োডিন সলিউশনে, যদি ব্লু হয়ে যায় তাহলে বুঝবো যে সেটা স্টার্চ হয়েছে। এবং এই ব্লু হয়ে যাওয়াটাই তো ইন্ডিকেট করে কেন ব্লু হয়ে যায়। আজকে বায়োমলিকুলে এসে তোমাদের কাছে সেটা এক্সপ্লেন করা হলো, যে সেখানে আয়োডিন সলিউশন ওই স্টার্চের সিঙ্গেল হেলিক্যাল স্ট্রাকচারে আয়োডিন যে মলিকুলটা আছে সেটাকে অ্যাটাচ হতে পারে। কিন্তু যদি কমপ্লেক্স হয়, কমপ্লেক্স স্ট্রাকচার, আয়োডিন ক্যানট হোল্ড আয়োডিন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু পলিস্যাকারাইডের এই যে কথাগুলো বলছি তোমাদের, প্রচুর ইনফরমেশন আছে এগুলোতে। নিটের মতো পড়ালে তো আরো আমার কাছে তৈরি করা আছে বিভিন্ন ধরনের, অনেক কথা তোমাদের বলা যেতে পারে।